সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সের আজকের ভিডিওতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা প্রোডাকশন ফ্যাক্টর সম্পর্কে বলবো। আমরা আমাদের বিভিন্ন ডিমান্ড বা চাহিদা পূরণ করে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। এখন ওই প্রোডাক্টটা গুডস হতে পারে অথবা সার্ভিস হতে পারে। তো গুডস বা সার্ভিস যাই হোক না কেন, ওই প্রোডাক্ট তৈরি হওয়াকেই বলা হয় প্রোডাকশন। আর কোনো জিনিসের প্রোডাকশন করতে গেলে যে যে জিনিসপত্রের দরকার সেগুলিকেই বলা হয় ওই প্রোডাকশনের ফ্যাক্টর। এখন এই প্রোডাকশনের ফ্যাক্টরকে চারটে ক্যাটাগরিতে ভাগ করা যায়: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। এই চারটে ক্যাটাগরিকে বলা হয় ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখন এই যে চারটে ফ্যাক্টর, এগুলো সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম ফ্যাক্টরটা বললাম ল্যান্ড। যে কোনো জিনিসের প্রোডাকশন যে জায়গাতে হবে সেই জায়গাটাকেই বলা হয় ল্যান্ড। এখন এই ল্যান্ড যা খুশি হতে পারে, যেমন এই বিদ্যুৎ যেখানে তৈরি হয় অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট স্টেশন, ওই পাওয়ার প্ল্যান্টের পুরো এরিয়াটা হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রয়োজনীয় ল্যান্ড। ধরলাম একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে, সেখানে ফাস্ট ফুডের প্রোডাকশন হচ্ছে। সেক্ষেত্রে যে কিচেন, ব্যবসার জন্য যে কাস্টমার এরিয়া, লোকের বসার জন্য যে এরিয়া, এই সমস্ত এরিয়া মিলে বলা হয় ওই ফাস্ট ফুড প্রোডাকশনের ল্যান্ড। তো চারটে ফ্যাক্টরের ভেতর একটা ফ্যাক্টর গেল ল্যান্ড। এরপরে বলি ক্যাপিটাল। কোনো একটা জিনিসের প্রোডাকশন করতে গেলে যে র মেটেরিয়াল লাগবে বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র লাগবে, সেই সমস্ত কিছু মিলিয়ে বলা হয় ক্যাপিটাল। একটা প্রোডাকশন করতে গেলে সেখানে কিছু হিউম্যান এফোর্ট লাগে। সেই হিউম্যান এফোর্টটা বাদ দিয়ে ওই প্রোডাকশনের জন্য যত গুডস বা যত সার্ভিস ব্যবহার হচ্ছে, সেই সমস্ত কিছুকে একসাথে বলা হয় ক্যাপিটাল। একটু পরে একটা এক্সাম্পল দেবো, তাহলে খুব ভালো বুঝতে পারবো যে কোনটা ল্যান্ড, কোনটা ক্যাপিটাল, কোনটা লেবার আর কোনটা এন্টারপ্রেনিউর। তো প্রোডাকশন করতে গেলে যে যে জিনিসপত্র লাগবে, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, সেইগুলোকে বলা হয় ক্যাপিটাল। এরপরে রয়েছে লেবার। লেবার বলতে এখানে হিউম্যান এফোর্ট, মানে ওই প্রোডাকশনের ক্ষেত্রে মানুষের যে কাজটাকে দেওয়া হয় সেটাকেই বলা হয় লেবার বা লেবার ফ্যাক্টর। তো কোনো কিছুর প্রোডাকশনের জন্য এই তিনটে বিষয় হলেই হয়ে যায়, কিন্তু এর পরেও আরেকটা ফ্যাক্টর থাকে, সেটা হলো এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউরটা কি? কোনো কিছুর প্রোডাকশনে কিন্তু একবারে টপ লেভেলে উঠে যায় না, শুরু থেকে ছোট ছোট করে প্রোডাকশন করতে হয়। এক কথায় ওই প্রোডাকশন, ছোট ছোট যে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের পেছনে যার মাথা রয়েছে, যার আইডিয়া ওই প্রোডাকশনটা করার, তাকে বলা হয় এন্টারপ্রেনিউর। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা খুব ভালো বুঝতে পারবো। আমাদের এই ভিডিও প্রোডাকশনের এক্সাম্পলটা দিয়েই বলি। এই যে ভিডিওটা তৈরি হচ্ছে তোমরা দেখছো, এটা তৈরি হওয়ার পিছনে কিছু ফ্যাক্টর রয়েছে। যেমন এই ভিডিওটা যে জায়গাতে তৈরি হচ্ছে অর্থাৎ স্টুডিওটা কোনো না কোনো একটা জায়গায় রয়েছে, আইদার কারোর বাড়িতে বা কোনো অফিসের ভেতর এই স্টুডিওটা রয়েছে। তো এই স্টুডিওটা যে জায়গায় রয়েছে সেটাকে বলা হয় এই ভিডিও প্রোডাকশনের ল্যান্ড ফ্যাক্টর। এখন এই ভিডিওটা তৈরি করতে গিয়ে কি কি জিনিসের প্রয়োজন হচ্ছে, এই স্টুডিওতে যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে সেইগুলোর প্রয়োজন হচ্ছে। যেমন এই ক্যামেরা বা ফোন, পেছনের এই বোর্ড, ম্যাপ, চারিদিকের এই লাইট সেটআপ। এই যে আমি লেকচার দিচ্ছি, এই লেকচার দেওয়ার আগে যে সমস্ত জায়গা থেকে ইনফরমেশন নেওয়া, অর্থাৎ সেই জায়গার স্টাডি ম্যাটেরিয়াল। এই যে ভিডিও তৈরি হচ্ছে, এই ভিডিওতে আমি কি কি বলবো, তার যে কন্টেন্ট তৈরি করা, সেই কন্টেন্ট, এই যে লাইট সেটআপের জন্য যে ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে, সেই ইলেকট্রিসিটি, এই সমস্ত কিছুই ক্যাপিটাল ফ্যাক্টরের ভেতর আসে। আর একটা ফ্যাক্টর আসে, সেটা হলো লেবার ফ্যাক্টর। সেটা কি? এই ভিডিও প্রোডাকশন করতে গিয়ে যে যে হিউম্যান এফোর্ট লাগছে। যেমন আমি এই যে টিচিংটা করছি, টিচিং এর এই ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর এই ভিডিওটা এডিট হবে, ফলে ওই এডিটারও এই ভিডিও প্রোডাকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানে ওই এডিটারও এই ভিডিওর পেছনে একটা হিউম্যান এফোর্ট। এবার এই ভিডিওতে আমি কি কি বলছি বা অন্য কোনো ভিডিওতে কি কি বলা হবে, সেই সমস্ত জিনিস লেখার ব্যাপার থাকে, অর্থাৎ কন্টেন্ট রাইট করার ব্যাপার থাকে। তো ওই যে কন্টেন্ট রাইটার যে বিভিন্ন জিনিসপত্র লিখছে, যে এই বিষয়ে পড়াতে হবে বা এই বিষয়ে বলতে হবে, সেও কিন্তু এই ভিডিওর পিছনে একটা হিউম্যান এফোর্ট। তো এই তিনজনের কথা তো বললাম। এছাড়াও এই ভিডিও প্রোডাকশনটা ঠিকঠাক হওয়ার জন্য এর পেছনে আরো কিছু লোক লাগে। তো সবার এফোর্টটাকে মিলিয়ে বলা হয় লেবার ফ্যাক্টর। তো এই ল্যান্ড, ক্যাপিটাল আর লেবার, এই তিনটে ফ্যাক্টর আশা করি বোঝা গেল। এরপরে আসি এন্টারপ্রেনিউর। এই ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে আমি টিচিং করছি বা এডিটার এডিট করছে, কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখছে, সেটা তো হয়ে গেল। কিন্তু এই ভিডিও তৈরি করার আইডিয়া অন্য একজনের। এই চ্যানেলের যে মালিক, তার আইডিয়া হলো এই ধরনের ভিডিও প্রোডাকশন করা। তো কোনো একটা জিনিসের প্রোডাকশনের আইডিয়া যার থাকবে, বা এই পুরো প্রোডাকশনটা কোন কোন পদ্ধতিতে হবে সেটা যে ডিসাইড করবে, তাদেরকে বলা হয় এন্টারপ্রেনিউর। খুব সোজা কথায় মালিক পক্ষকে আমরা এন্টারপ্রেনিউর বলতে পারি। এবার এই যে চারটে ফ্যাক্টরকে কাজে লাগিয়ে কোনো জিনিসের প্রোডাকশন হলো, এই প্রোডাকশন করতে কিছু খরচ হয়েছে। এই চারটে ফ্যাক্টরে যে যে খরচ হয়, সেই সমস্ত খরচকে একসাথে বলা হয়
ফ্যাক্টর কস্ট। এই ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বলি, এই যে যেমন একটা ভিডিওর প্রোডাকশন হলো, এইরকম হয়তো মাসে টোটাল 20টা ভিডিওর প্রোডাকশন হচ্ছে। এখন এই যে স্টুডিওতে এই ভিডিওর প্রোডাকশন হচ্ছে, এই স্টুডিওটা কোনো না কোনো জায়গাতে রয়েছে, আর ওই জায়গাটা কারোর না কারোর মালিকানা অধিকারে রয়েছে। ফলে আমরা ওই স্টুডিওতে ভিডিওর প্রোডাকশন করব, মানে ওই জায়গার আমাকে ভাড়া দিতে হবে। ধরলাম এক মাসে ওই স্টুডিওর ভাড়া হলো 5000 টাকা, তাহলে ল্যান্ডের জন্য আমি দেব হলো 5000 টাকা মাসে। এবার এই যে আছে ক্যাপিটাল, ক্যাপিটালের ভিতর কি বললাম, এই ভিডিও প্রোডাকশন করতে গেলে যা যা মাল মেটেরিয়ালস লাগছে, ইলেকট্রিসিটি, বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন জায়গা থেকে স্টাডি মেটেরিয়াল, তার সাবস্ক্রিপশন, সমস্ত কিছু মিলিয়ে আমি ধরলাম যে মেটেরিয়াল বাবদ 15,000 টাকা লাগছে। ল্যান্ডের ভাড়া হিসাবে 5,000 টাকা, আর ক্যাপিটাল হিসাবে 15,000 টাকা লাগছে। এবার এই যে লেবার বলতে এই স্টুডিওতে যারা কাজবাজ করছে, যেমন আমি, এডিটার, কন্টেন্ট রাইটার, ইলেকট্রিশিয়ান, এইরকম যারা হিউম্যান এফোর্ট দিচ্ছে, তাদেরকে মাসে কিছু বেতন দিতে হবে। সেই হিসাবে আমি ধরলাম যে আমাদের সবার বেতন মিলিয়ে মাসে হয়তো 20,000 টাকা দিতে হয়। এখন এই ভিডিও তৈরি করার পিছনে যে যে খরচ, সেটা মোটামুটি সবই হয়ে গেল। এরপরে রইলো এন্টারপ্রেনিওর মানে যে মালিক, মানে যার এই আইডিয়া ভিডিও প্রোডাকশনের, সে হয়তো তার লাভ হিসাবে মাসে 10,000 টাকা রাখলো। মাসে এই যে 20টা ভিডিওর প্রোডাকশন হচ্ছে, এই 20টা ভিডিওতে সে 10,000 টাকা নিজের প্রফিট রাখলো। তাহলে এই যে মাসে 20টা ভিডিওর প্রোডাকশন হচ্ছে, এই 20টা ভিডিওতে টোটাল আমার কত খরচ আসছে, টোটাল যদি আমি হিসাব করি, আমার টোটাল খরচ আসছে 50,000 টাকা। তার মানে এই যে 20টা ভিডিও তৈরি করার জন্য এই খরচটা হচ্ছে, এইটা হলো যেহেতু এই 4টে ফ্যাক্টরে এই খরচ হচ্ছে, ওই জন্য এই 4টে ফ্যাক্টরের টোটাল খরচকে মিলিয়ে এই 50,000কে বলা হবে ফ্যাক্টর কস্ট। একটা প্রোডাকশন করতে গেলে 4টে ফ্যাক্টরে যে যে খরচ হচ্ছে, সেই সবগুলোকে যোগ করে দিলে টোটাল যে খরচটা আসবে, সেটাকেই বলবো যে ফ্যাক্টর খরচ বা ফ্যাক্টর কস্ট। এই ফ্যাক্টর কস্টের ভেতর কি থাকবে, ল্যান্ডের জন্য পয়সা, ল্যান্ডের জন্য যে 5,000 টাকা বা ল্যান্ডের জন্য যেটা খরচ হবে, সেটাকে বলা হয় রেন্ট। নর্মালি যে কোনো জিনিসের প্রোডাকশন করতে গেলে ওই প্রোডাকশন হাউস কোনো না কোনো জায়গায় ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে ওই ল্যান্ডের জন্য যে পয়সা যায়, সেটাকে বলা হয় রেন্ট। এই যে এইখানটায় লিখেছি রেন্ট। এরপর ক্যাপিটালের জন্য যে খরচটা হয়, সেখানে খরচ কোথায় হয়, আমাদের যে সমস্ত মেটেরিয়াল লাগে, যেমন আমাদের এই যে ইলেকট্রিসিটি, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, এই ভিডিওটা এডিট করার জন্য যে কম্পিউটার সেটআপ, সেই সমস্ত কিছুই ক্যাপিটালের ভেতর আসে। এখন এই সমস্ত কিছুর জন্য পয়সা কাকে দেওয়া হয়, নর্মালি এই ক্যাপিটালে যে টাকাটা লাগে, তার জন্য কোনো না কোনো জায়গা থেকে মানি বা অর্থ আনা হয়। ধরলাম আমার এই সমস্ত ক্যাপিটাল ইউজের জন্য আমার 15,000 টাকা লাগবে, তাহলে আমি এই 15,000 টাকা কারো না কারো কাছ থেকে ধার নিয়ে আসবো। তাহলে ধার নিয়ে এসে সেই 15,000 টাকাটা আমি এই জায়গায় ইউটিলাইজ করবো। তারপর আমার যখন প্রোডাক্ট বিক্রি হবে, তখন যে পয়সাটা পাবো, সেখান থেকে আমি এই 15,000 টাকাটা শোধ করবো। এখন এই 15,000 টাকা আমি যার কাছ থেকে ধার নিয়ে এসেছি, সে তো আমাকে এমনি দেবে না, সে এই 15,000-এর পরিবর্তে কিছু সুদ নেবে। ফলে এই যে অ্যামাউন্টটা দেওয়া হয়, এটাকে আমরা ইন্টারেস্ট বলতে পারি। তো ক্যাপিটালের জন্য যে পেমেন্টটা করা হয়, সেটাকে বলা হয় ইন্টারেস্ট। ল্যান্ডের হিসাবে যে পেমেন্ট করা হয়, সেটাকে বলা হয় রেন্ট। আর ক্যাপিটালের জন্য যে পেমেন্ট করা হয়, সেটাকে বলা হয় ইন্টারেস্ট। এবার ওই প্রোডাকশনের জন্য যে লেবারদের পেমেন্ট করা হলো, সেই লেবারদের পেমেন্টকে বলা হয় ওয়েজ। লেবারদের পেমেন্ট ওয়েজ বা বেতন। আর এই প্রোডাকশনের আইডিয়া যার থাকে, অর্থাৎ এন্টারপ্রেনিওর, তিনি প্রত্যেক প্রোডাকশনে তার নিজের প্রফিট রাখেন। ফলে এই এন্টারপ্রেনিওরের ঘরে যে অ্যামাউন্টটা যায়, সেটাকে বলা হয় প্রফিট। তো ফ্যাক্টর কস্টের ভেতর কি কি থাকে, ল্যান্ড বা জায়গার রেন্ট, লেবার বা শ্রমিকের ওয়েজ, ক্যাপিটাল বা পুঁজির ইন্টারেস্ট বা সুদ, আর এন্টারপ্রেনিওরের প্রফিট বা লাভ। এবার এই হিসাবে দেখলাম যে আমার টোটাল 20টা ভিডিওর প্রোডাকশন হচ্ছে। এই 20টা ভিডিওর প্রোডাকশনের জন্য আমার 50,000 টাকা ফ্যাক্টর কস্ট লাগছে। তাহলে একটা ভিডিওর পেছনে ফ্যাক্টর কস্ট কত, 50,000-কে 20 দিয়ে ভাগ করলে একটার পেছনে ফ্যাক্টর কস্ট চলে আসবে 2500 টাকা। 2500 টাকা মানে আমার একটা ভিডিও তৈরি করতে খরচ হচ্ছে কত, 2500। তার মানে একটা ভিডিওর ফ্যাক্টর কস্ট 2500। এবার ধরলাম এই ভিডিওটা অন্য একজন ব্যক্তি বা অন্য কোনো কোম্পানিকে আমি বিক্রি করে দেবো, ইউটিউবে আপলোড করব বা অন্য কোনো কোম্পানিকে বিক্রি করে দেবো। তো সেক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে এই যে 2500 টাকা আমার খরচ হলো, এর পরে কোম্পানি কিছু লাভ রাখবে। এই যে এন্টারপ্রেনিওরের প্রফিট, এটা ওই উদ্যমী বা যে মালিক, তার ব্যক্তিগত লাভ। কিন্তু এই যে চ্যানেল যেখানে এই ভিডিওর প্রোডাকশন হচ্ছে, সেটাকে যদি আমি একটা কোম্পানি ধরি, তাহলে ওই কোম্পানির কিছু লাভ রাখতে হবে। ফ্যাক্টর কস্টের পরে এই কোম্পানি কিছু লাভ রাখবে। ধরা হলো এই যে 2500 টাকা ফ্যাক্টর কস্ট হলো, কোম্পানি এর ওপর 20% লাভ চায়, তাহলে 2500-র 20% হবে 500 টাকা। 2500 টাকা ফ্যাক্টর কস্ট, কোম্পানি চায় আমার একটা ভিডিও তৈরি করতে যে খরচ হচ্ছে, তার উপর আমি 20% লাভ রাখবো। তাহলে 2500-র 20% হলো 500। তাহলে টোটাল খরচটা কত চলে আসবে,
৩০০০ টাকা। একটা ভিডিও প্রোডাকশনের টোটাল খরচ হলো ৩০০০ টাকা। এখন এই ৩০০০ টাকা দিয়ে অন্য কোনো কোম্পানিকে বিক্রি করা হবে বা অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করা হবে, তখন এই ৩০০০ টাকার উপর আবার ট্যাক্স বসবে। ধরলাম এই ট্যাক্সের পরিমাণ হলো 10%। তাহলে এই ভিডিওটা যে কিনবে তাকে ৩০০০ প্লাস 10% মানে ৩৩০০ টাকা দিয়ে এই ভিডিওটা কিনতে হবে। এখন এই সেলিং প্রাইসের ভেতরেও আরেকটা ছোট্ট ব্যাপার লুকিয়ে আছে। এই যে ফ্যাক্টর কস্ট তার সাথে কোম্পানির প্রফিট টোটাল ৩০০০ টাকা খরচ হলো। এবার এই ভিডিওটা কাউকে বিক্রি করার জন্য আমি হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করলাম, তো ওই অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে আমার হয়তো আরো 200 টাকা খরচ হলো। অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন করতে গিয়ে আমার আরো 200 টাকা খরচ হলো। সেক্ষেত্রে আমার টোটাল কস্টটা হয়ে যাবে হলো ৩২০০ টাকা। আর তারপর যদি কাউকে বিক্রি করতে হয় সেক্ষেত্রে ওই 10% ট্যাক্স তার উপর ওই ৩২০০ টাকার উপর। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর টোটাল ভ্যালুটা হয়ে যাবে ৩২০০ প্লাস ৩২০, তার মানে ৩৫20 টাকা। এইটা হয়ে যাবে টোটাল সেলিং প্রাইস, আলটিমেট সেলিং প্রাইস। তো এইবার এইখানটায় আমরা যদি লিখি ফ্যাক্টর কস্ট তার সাথে কোম্পানি প্রফিট, ফ্যাক্টর কস্ট তার সাথে কোম্পানির প্রফিট, আর তার সাথে যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট অ্যাড করে দিই, তাহলে টোটাল যে খরচটা হয় সেটাকে বলা হয় প্রোডাকশন কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। ফ্যাক্টর কস্ট তার সাথে কোম্পানির প্রফিট আর তার সাথে যদি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আমি যোগ করে দিই, সেক্ষেত্রে টোটাল যে কস্ট আসে সেটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন বা প্রোডাকশন কস্ট। আর এই প্রোডাকশন কস্টের পরেই ট্যাক্স ইনক্লুড হয় এবং ট্যাক্স ইনক্লুড হয়ে ফাইনালি কনজিউমারের কাছে গিয়ে পৌঁছায়। এখন বিভিন্ন প্রোডাক্টে সরকার সাবসিডি দেয়, তো সরকার সাবসিডি দেয় এই প্রোডাকশন কস্টের উপর। ট্যাক্স বা সাবসিডি দুটোই যোগ বা বিয়োগ করা হয় এই প্রোডাকশন কস্টের উপর। তো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার এই যে 4টে ফ্যাক্টর রয়েছে, এই 4টে ফ্যাক্টর 4টে আলাদা আলাদা জায়গায়, এই 4টে ফ্যাক্টরই যদি গভর্নমেন্ট বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেক্ষেত্রে ওই দেশের পুরো ইকোনমিটাকে বলা হয় সোশিয়ালিস্ট ইকোনমি। অন্যদিকে কোনো একটা দেশের ভেতর যত প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনের জন্য এই যে 4টে ফ্যাক্টর আছে, এই 4টে ফ্যাক্টরি যদি প্রাইভেট কোম্পানির আন্ডারে থাকে সেক্ষেত্রে ওই দেশের ইকোনমিটাকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। 4টে ফ্যাক্টর গভর্নমেন্টের কন্ট্রোলে থাকলে সোশিয়ালিস্ট ইকোনমি, আর প্রাইভেট কোম্পানি বা ইন্ডিভিজুয়ালের কন্ট্রোলে থাকলে তাকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। আর কোনো একটা দেশের ভেতর কিছু ফ্যাক্টর হয়তো গভর্নমেন্টের কন্ট্রোলে, কিছু ফ্যাক্টর প্রাইভেট কোম্পানির কন্ট্রোলে, সেক্ষেত্রে ওই দেশের ইকোনমিটাকে বলা হয় মিক্সড ইকোনমি। ভারত যখন স্বাধীন হয় সেই সময়টাতে ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি ছিল সোশিয়ালিস্ট ইকোনমি, তবে বর্তমানে ইন্ডিয়ান ইকোনমিটা মিক্সড ইকোনমি। ধনী যে সমস্ত দেশ রয়েছে সেখানে ক্যাপিটালিস্ট ইকোনমিটা ভালো, অন্যদিকে গরিব দেশগুলোর ক্ষেত্রে সোশিয়ালিস্ট ইকোনমিটা বেটার। এবার এই যে 4টে ফ্যাক্টর বললাম, এর ভেতর একটা ফ্যাক্টর বললাম লেবার। এই লেবার ফ্যাক্টরটাকে বলা হয় প্রাইমারি ড্রাইভার অফ দ্য ইকোনমিক ভ্যালু। আর এই যে 4টে ফ্যাক্টর, এই 4টে ফ্যাক্টরকেই কিন্তু টাকা বা অর্থে কনভার্ট করা যায়। আর এই যে ফ্যাক্টর ল্যান্ড, লেবার আর এন্টারপ্রেনিউর, এই 3টে ফ্যাক্টরের ক্ষেত্রে টাকা না থাকলেও কিছুটা প্রোডাকশন এগোনো যাবে, কিন্তু ক্যাপিটাল যে ফ্যাক্টর, এই ক্যাপিটাল ফ্যাক্টরের জন্য অর্থটা খুবই প্রয়োজন। টাকা বা অর্থ ছাড়া প্রোডাকশন করতে গেলে এই ক্যাপিটাল ফ্যাক্টর আসবে না। এই জন্যই ইকোনমিক্স এর ভাষায় এই ক্যাপিটালকে মানি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে ক্যাপিটালের জায়গায় কখনো কখনো মানি শব্দটা ইউজ করা হয়। ইকোনমিক্স এর ভাষায় ক্যাপিটালের পরিবর্তে মানি শব্দটা ব্যবহার করা যেতে পারে। তাহলে কোনো একটা প্রোডাকশন হলে সেই প্রোডাকশনের ফ্যাক্টর কস্ট আমি পাবো। এখন পুরো দেশের ভেতর যত জিনিসের প্রোডাকশন হচ্ছে সেই সমস্ত জিনিসের তাহলে ফ্যাক্টর কস্ট আছে। পুরো দেশের ভেতর যত জিনিসের প্রোডাকশন হচ্ছে তার টোটাল যে ফ্যাক্টর কস্ট হচ্ছে সেটা দিয়েই কোনো একটা দেশের জিডিপি নির্ধারণ করা হয়। জিডিপি এট ফ্যাক্টর কস্ট বলা হয়। তো জিডিপি সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে বলবো।